তো ডেইলি বরাকের জানতে চায় জনগণ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে রয়েছেন আরেকজন বিশেষ অতিথি তথা বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা, ধলাই সমষ্টির বিজেপি দলের টিকিটের অন্যতম প্রত্যাশী অমিয়কান্তি দাস মহাশয়। প্রথমে ডেইলি বরাকে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে আমরা ওনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানবো। ওনার জীবনের রাজনৈতিক জীবন বা ওনার রাজনীতি, যেহেতু উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অনেক আগে থেকে টিকিটের দাবি করে আসছেন, যদিও পাননি, এইবারও করেছেন। তো এই রাজনীতিতে আসার উদ্দেশ্য কী বা বিধায়ক পদে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্য কী, এই ব্যাপারে জানবো। তো প্রথমে আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে যদি সংক্ষিপ্ত দর্শকদের জানান যে কীভাবে আপনি এই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছেন বা সংঘের একজন আপনি বরিষ্ঠ কর্মকর্তা কীভাবে যুক্ত হয়েছেন একটু। আসলে আমি মূলত ছাত্র জীবনেই সংঘের সংস্পর্শী, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে আসি এবং পরবর্তীতে সংঘের যে শাখা হয়, যে শাখা সংস্পর্শে আসি এবং সংঘের বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতির মাধ্যমে আমি ধীরে ধীরে সংঘের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সাথে সাথে 1989 ইংরেজিতে আমি প্রথম ভারতীয় জনতা পার্টির যে প্রাথমিক সদস্যতা, সেই সদস্যতা গ্রহণ করি। তো আমার দিনটিও মনে আছে, 19 ডিসেম্বর 1989, সেদিন আমি প্রাথমিক সদস্যতা নিই এবং সেই দিনই ভারতীয় জনতা পার্টির আমার যে জিপি ছিল তৎকালীন ভুবনহিল গাঁও পঞ্চায়েত, সেই গাঁও পঞ্চায়েত কমিটির আমি সদস্য হই। এবং পরের বছর আমাকে যখন 1991-তে যখন এই একটা জিপিকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, তখন গঙ্গানগর জিপি হয়েছিল। সেই গঙ্গানগর জিপিতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি গঙ্গানগর জিপির। আর ধীরে ধীরে এইভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেছি ভারতীয় জনতা পার্টির এবং সংঘের পাশাপাশি সংঘেরও কাজ চলছিল একসাথেই তখন। এবং পরবর্তীতে আমি 1997-তে মাত্র 1 বছর সময়ের জন্য সংঘের আহ্বানে বাড়ি থেকে বাইরে এসেছিলাম 1 বছর সময় দেওয়ার জন্য। এবং সেখানে এসে আমি বিদ্যাভারতীর সংগঠন আছে, সেই সংগঠনের কাজ করেছি, কার্যালয়ের দায়িত্ব নিয়ে কাজ করেছি। এবং দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গিয়েছিল, 97, 98, 99, 3 বছর সেখানে কাজ করার পর তখন সংঘের আরেকটি আয়াম ছিল সেবা বিভাগ। তো সেবা বিভাগে আমাকে তখন একল বিদ্যালয়ের কাজ শুরু হয়েছিল বাগান অঞ্চলে। তো সেই বাগান অঞ্চলে গিয়ে কাজ করেছি 99 থেকে 2002 পর্যন্ত। পুনরায় সংঘের সেবা বিভাগে কাজ করেছি, তখন সংঘের কার্যালয়ে থাকতাম। এবং 2002 থেকে আবার আমাকে বিদ্যাভারতী যে সংগঠন আছে, শৈক্ষিক সংগঠন, সেই সংগঠনের দক্ষিণ আসাম প্রান্তের আমাকে সহ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং পূর্ণকালিক রূপে কাজ করি। এবং পরবর্তীতে 2007 থেকে 2014 অবধি আমি ভারতীয় জনতা পার্টি, সেই সংঘের যোজনা অনুযায়ী আমাকে 2007-এ আবার পাঠানো হয় ভারতীয় জনতা পার্টিতে। এবং সেই থেকে আমি 2007 থেকে 2014 অবধি আমি ভারতীয় জনতা পার্টির মহামন্ত্রী সংগঠন যাকে বলে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, সেই দায়িত্ব নিয়ে পালন করেছি। এবং 2014 থেকে 2000 দায়িত্ব নিয়ে পালন করার পর 2016 থেকে আবার আমি 2016 থেকে 2021 অবধি আমি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এবং 2021 থেকে 2025 এর প্রথম দিক পর্যন্ত আমি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছি। এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির আসাম প্রদেশ কমিটির আমি কার্যকারী সদস্য হিসেবে কাজ করে আসছি। তাছাড়া আরেকটি কথা বলা যায় যে সংঘের সংস্পর্শে আসার সাথে সাথে সংঘের বিভিন্ন প্রশিক্ষণে হয়। সংঘ থেকে আমরা একটা জিনিস শিখেছি, স্বদেশপ্রেম। এই স্বদেশপ্রেমের যে কথা আছে সেটা সংঘ থেকে আমাদের মূলত পরিচয় ঘটে। এবং স্বদেশপ্রেমের সাথে সাথে আমাদের মূল যে মন্ত্র যেটা, যে রাষ্ট্রহিত সর্বোপরি, সেই মন্ত্রে আমরা উদ্বুদ্ধ হই। এবং পরবর্তীতে আমি দেখেছি যে বিজেপির যখন দায়িত্ব নিয়ে আমি কাজ করছিলাম, তখন 2019 সালেও আমরা যখন যখন নির্বাচন হয়েছিল, 2019 সালে সাধারণ নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন, সেই 2019-এ আমাদের শিলচরে সংসদ নির্বাচন শেষ হওয়ার পর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লিতে। আমি ছিলাম সেখানে এবং আমি এবং এখন যিনি মাননীয় মন্ত্রী আছেন কৌশিক রায়, উনি, আমি
আরেকজন কার্যকর্তা আছেন জলক চক্রবর্তী। আমরা তিনজনকে দিল্লি পাঠানো হয়েছিল, সেখানে প্রায় 10 দিন আমরা থেকেছি, কাজ করেছি বা দলের হয়ে সেখানে কাজ করেছি, এবং পরবর্তীতে সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বেঙ্গলে, সেখানে এসে কিছুদিন আমরা কাজ করেছি। অর্থাৎ জল যখন যে দায়িত্ব দিয়েছি আমরা সেই কাজ করেছি। সাথে সাথে আপনারা জানেন 2022-এর শেষ দিকে এবং 23-এর প্রথম দিকে ফেব্রুয়ারি মাসে সম্ভবত এই ত্রিপুরা নির্বাচন হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ত্রিপুরা নির্বাচনে আমরা 22-এর থেকে আমাদেরকে সেখানে পাঠানো হয়েছিল, এবং ত্রিপুরাতে মোট 10টি জেলা আছে। 10টি জেলার মধ্যে আমার উপর একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল সাংগঠনিকভাবে। আমি প্রায় দীর্ঘ 4 মাস সেখানে থেকে কাজ করেছি, সংগঠনে কাজ করেছি, এবং একটি জেলার দায়িত্ব নিয়ে আমাকে কাজ করেছি আমি সেখানে। অর্থাৎ দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই কাজ করেছি আমি। আচ্ছা, তো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সংঘের এবং ভারতীয় জনতা পার্টির। তো আমরা দেখছি পরবর্তীতে আমরা 2016 সাল থেকে 2016 সালে প্রথমবারের পরে 21-এ, এরপরে উপনির্বাচনে 24-এ, এবং এবার বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তো এই যে বিধায়ক পদে জনপ্রতিনিধি হিসাবে আপনার মানে বিধায়ক পদে আসার মানে উদ্দেশ্যটা কী উদ্দেশ্য নিয়ে মানে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন? এমনিতে তো আমাদের যে মানসিকতা প্রস্তুত হয়েছে বললে দেখা যায়, আমি 1 বছর সময়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম 1997 থেকে, আর দেখতে দেখতে প্রায় 20 বছর আমি পূর্ণকালীন কার্যকর্তা রূপে হোল টাইমার হিসেবে কাজ করেছি, বাড়িঘর ছেড়ে কাজ করেছি, বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছি, আমাদের যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠনের দায়িত্ব পালন করেছি। তো সেই হিসাবে যে সমাজের জন্য কিছু করার একটা মানসিকতা তৈরি হয়েছে। আমরা বাগানের বরাক উপত্যকায় বিভিন্ন বাগানে গিয়ে কাজ করেছি। আপনারা জানেন আমিও গ্রামের লোক, আমার বাড়ি এখানে আমরাঘাটে ভুবনকালে। তো গ্রামের এবং বাগান অঞ্চলের যে আর্থসামাজিক অবস্থা এবং শৈক্ষিক দিক দিয়ে বলুন, শিক্ষা ক্ষেত্রে বলুন, স্বাস্থ্য ক্ষেত্রে বলুন, আমরা অনেক পিছিয়ে, বিশেষ করে বাগান অঞ্চল আরও পিছিয়ে ছিল। তো আমরা সেই সমস্ত সংগঠনের মাধ্যমে বাগান অঞ্চলে শিক্ষার হার কীভাবে বাড়ানো যায় সেগুলোর কাজ করেছি। আর সেটি বলা যায় পরবর্তীতে যখন আমি পুরোপুরি রাজনীতির সংস্পর্শে এসেছি আবারও, তো 1999 প্রথম ছিলাম, পরবর্তীতে আবার দীর্ঘদিন বিবিধ ক্ষেত্রে কাজ করেছি। পরবর্তীতে আবার যখন রাজনীতির সংস্পর্শে এসেছি তখন দেখলাম অনেকেই সেই ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তখন আমার মনে হলো যে আমার এলাকার সার্বিক উন্নয়নের জন্য যদি দেখা যায় জনপ্রতিনিধিদের কাছে অনেক ক্ষমতা থাকে জনগণের কাজ করার মতো, তো আমি ভাবলাম যদি একবার সেই দিকে যাওয়া যায় তাহলে অনেকেই যাচ্ছে, আমিও যেতে পারি। তো আমি ভাবলাম সেই দিকে যদি যাওয়া যায় তাহলে সেই 2014 সালে আমিও কী করলাম, আমি যেহেতু ওই সময় জেনারেল ট্রেড অর্গানাইজেশন সাংগঠনিক সাধারণ সম্পাদক দায়িত্ব ছিলাম, আমি আমার ভারতীয় জনতা পার্টির যে সংবিধান আছে সেই সংবিধান দেখেছি সেই পদে থেকে কেউ নির্বাচন লড়তে পারবে না। সেই হিসেবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলার যারা ছিলেন, প্রদেশের যারা ছিলেন এবং বিশেষ করে আমার সঙ্গের যারা ছিলেন তাদের সাথে আলোচনা করি আমি সেখান থেকে অব্যাহতি নিয়েছি 2016-এর প্রস্তুতি হিসাবে। এবং 2016-তে আমি নমিনেশন চেয়েছিলাম এবং তখন মাননীয় পরিমলদাকে দেওয়া হয়েছে এবং উনি জিতে মন্ত্রী হয়েছেন। সেটা আমাদের এলাকার জন্য খুবই একটা ভালো কাজ হয়েছে। উনি মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় আমাদের এলাকায় অনেক রাস্তাঘাটের অনেক প্রভূত উন্নতি হয়েছে। তদুপরি আবারও আমি যেহেতু এই লাইনে ছুটেছিলাম তাই 2021-এ আবার চেয়েছিলাম, তখনও পরিমলদা মন্ত্রী ছিলেন। তো মন্ত্রী থাকা অবস্থায় সাধারণত বুঝে যায় পরিমলদাকে দেবে, তবুও আমি চেয়েছিলাম, আমি পাইনি, সেটা কোনো বিষয় হয়নি। কিন্তু 2024-এ আবার যেহেতু যখন দেখলাম মাননীয় পরিমলদা আবার সাংসদ নির্বাচিত হয়ে দিল্লিতে চলে গেলেন, তখন এই জায়গাটা খালি হলো। তখন আমি চেয়েছিলাম, এই সময় আমাকে দেওয়া হয়নি। তো সেই হিসাবে আমি দলের সাথে আছি এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমি তখন আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, আপনি নির্দল প্রার্থী হিসাবে জমা দিয়েছিলেন। পরবর্তীতে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া এসে আপনাকে মোটামুটি একটা প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে আপনি এটা উইথড্র করেছেন। তো এই ব্যাপারে বলবো, স্বাভাবিক অবস্থায় আমার মনে হয়েছিল তখন যে আমার এই ব্যাপারে কিছু করা দরকার। তো সেই অনুযায়ী আমি এগিয়েছিলাম, নিজের কথা ভেবে নয়। তখন হাজার হাজার জনতা আমার সঙ্গে ছিল এবং জনতার যে আবেগ ছিল সেই জনতার আবেগকে সম্মান জানিয়ে আমি তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জন্য করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার দলের যারা আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে, জয়ন্তদা থেকে আরম্ভ করে, কৌশিকদা থেকে আরম্ভ করে, এখানে মাননীয় জেলা সভাপতি ছিলেন, রাজ্যের সভাপতি ছিলেন, সবার কাছ থেকে আমি ফোনও পেয়েছি, সরাসরি কথা হয়েছে। সবাই আমাকে আহ্বান জানিয়েছেন যে
এবার উইথড্র করার জন্য। তো তদুপরি তখন কি করতে হয়, তখন তো আর দলের নির্দেশ আমি মেনে নিয়েছি এবং দলের নির্দেশ মতো আমি সেখানে তখন আমি মনোনয়ন তুলে নিয়েছিলাম এবং আমি আশাবাদী দল এবার আমাকে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী করবে বলে আমি আশাবাদী। আচ্ছা, যেহেতু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে 2016 সালে আপনি যদিও টিকিট চাওয়ার পর পাননি, কিন্তু আমরা দেখছি মানে আপনি দলাই সমষ্টির প্রতিটি বিভিন্ন অঞ্চল, প্রতিটি কোনায় কোনায় মানে জনসংযোগ আপনি ছাড়েননি। প্রত্যেকটা অঞ্চলে যাচ্ছেন, মানুষের ডোর টু ডোর যাচ্ছেন বা বিভিন্ন হাট বাজারে যাচ্ছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, মানে জনসংযোগ আপনি চালিয়ে যাচ্ছেন 16 থেকে। এই ব্যাপারে একটু বলুন। দেখুন, রাজনীতির ক্ষেত্রে বলুন আর সামাজিকতার ক্ষেত্রে বলুন, আমরা সামাজিক জীব, সেই হিসাবে সমাজে যারা আছেন তাদের সুখে দুঃখে আমাদেরকে থাকতে হবে। আর এই উদ্দেশ্য নিয়ে যেহেতু শুধু রাজনীতিতে আসার পরই করতে হবে এরকম না, রাজনীতি যখন ছিলাম না তখন আমরা বিভিন্ন, যখন দেখা যায় যত যে করোনা কাল ছিল, করোনা কালেও আমি বিভিন্ন গ্রামে গ্রামে অঞ্চলে গিয়েছি, তখনও আমিও গিয়েছি ব্যক্তিগতভাবে এবং যাদেরকে পারেছি আমার সাধ্য মতো যাদের যখন যা পেরেছি সহযোগিতা করেছি। আচ্ছা, আর ব্যক্তিগতভাবে ছাড়া আমাদের বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে আমরা গিয়ে আমরা সহযোগিতা করেছি। তো সেই হিসাবে আমরা যখন যেখানে প্রয়োজন যার মানে যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আমরা এগিয়ে গিয়েছি, আমি এগিয়ে গেছি। আর জনসাধারণের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ জনসাধারণের সাথে সম্পর্ক রাখাটা একদম মানে এটা আমাদের চরিত্রগত হয়ে গিয়েছে, যেন জনসাধারণকে ছাড়া চলাই আমাদের পক্ষে সম্ভব না। আর যেহেতু সামাজিক জীব, এই সমাজে যারা আছেন তাদের ভালো মন্দ দেখার নিশ্চয়ই আমার দায়িত্ব আছে। মানে মানুষের কাছ থেকে কিভাবে সাড়া পেয়েছেন, মানে বিভিন্ন অঞ্চলে যেতে যাচ্ছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে? প্রথম অবস্থায় 2016-তে যখন আমি ভেবেছিলাম যে একবার বিধায়ক নির্বাচিত হওয়া যায় কিনা, তখন ব্যক্তিগতভাবে ইচ্ছা প্রকাশ করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই 2016 থেকে 26 এই দীর্ঘ প্রায় 10 বছরে আমি জনসাধারণের সাথে সম্পর্কের সাথে সাথে দেখা গিয়েছি আমার ইচ্ছার সাথে সাথে আমার থেকে প্রবল ইচ্ছা আছে জনসাধারণের। প্রতিনিয়ত ফোন আসছে, আমি যখন মানে রাতে বেলা যখন ঘরে ফিরে আসি তখনও ফোন আসে যে কী হচ্ছে না হচ্ছে সমস্ত বিষয় নিয়ে সবাই আছে। আর দলাই এলাকার মানে নাগরিকবৃন্দ যারা আছেন সবারই একটি ইচ্ছা আছে যে এবার যেন আমি পাই আগামী দিন নির্বাচনে যাতে আমি দাঁড়াতে পারি ভারতীয় জনতা পার্টির হয়ে। সেই হিসেবে জনগণ খুবই আগ্রহ নিয়ে বসে আছেন। আর জনগণের সারা যেটা জিজ্ঞেস করেছিলেন, জনগণ প্রচণ্ড জনগণ এবং অপেক্ষা করে বসে আছে যে কবে টিকিট ডিক্লেয়ার হবে এবং কবে ওনারা মাঠে নামবেন, সেইভাবে ওনারা বসে আছেন। আচ্ছা, যেহেতু যদি পান দলীয় টিকিট পান, তো যেহেতু দলাই সমষ্টি বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত, নিশ্চয়ই আপনি জয়ী হবেন। তো জয়ী হলে আপনার মানে দলাই সমষ্টি কি কি কাজ, আপনি একটা চিন্তা ভাবনার রূপরেখা আছে আপনার মনে যে আমি জয়ী হলে এই ধরনের এই কাজ করবো, এই ব্যাপারে একটু বলুন। দেখুন, দলাইতে আমরা যদি বিগত 10 বছর আগের কথা বা 2014-এর আগে যদি চলে যাই, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার আগে, তাহলে দেখা যায় দলাই প্রায় তিমিরেই ছিল, অন্ধকারই ছিল। আচ্ছা, আমরা যখন আমরাঘাট থেকে জনতা কলেজে কাবুগঞ্জ জনতা কলেজে পড়াশোনা করতে যেতাম, তখন যাওয়ার সময় বর্ষার সময় আমরা যাওয়ার সময় চলে যেতাম, আসার সময় আমরা আসতে পারতাম না, গাড়ি থাকতো না। গাড়ি থাকতো না এই কারণে যে গাড়ি চলার মতো কোনো রাস্তা ছিল না, প্রায় ক্ষেতের নিচে ছিল রাস্তা, সেরকম অবস্থা ছিল। তো আর সেই কারণে গাড়ি চলতে চলতে গাড়ি গর্তে ঢুকে যেত, আর গর্ত থেকে সেই বাসটি নিজের ক্ষমতা ওঠার ক্ষমতা ছিল না। আমি দেখেছি অনেকবার যে কোনো বাগান থেকে ট্র্যাক্টর আসার পর সেই ট্র্যাক্টর দিয়ে বাসকে টেনে বয়ে চলতে হতো। তার পরবর্তীতে আপনাদের জানা যে রাস্তাঘাটের অনেক প্রভূত উন্নতি হয়েছে। তদুপরি যেহেতু বিরাট এলাকা, তার বিভিন্ন এলাকার ছোটো ছোটো রাস্তা যেগুলো আছে সেই রাস্তাগুলোর আরও উন্নতি হওয়ার প্রয়োজন আছে। আমরা দেখছি এখন ভারতমালা আসামমালার কাজে চলছে, এতদিন চলে কাজ চলছে। তদুপরি রাস্তাঘাটের প্রভূত উন্নতি হচ্ছে, আরও উন্নয়নের হওয়ার প্রয়োজন আছে। যেখানে যোগাযোগ ব্যবস্থা এক নম্বরে রাখা দরকার, অঞ্চল যেগুলো আছে যোগাযোগ ব্যবস্থা, সেই সাথে যে স্বাস্থ্যের যে দিক আছে, তো স্বাস্থ্য আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য পরিষেবা উন্নত হচ্ছে, আর গ্রামাঞ্চলে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা আসা দরকার। আর শিক্ষাক্ষেত্রে যদি বলুন, আমরাঘাটে একটা কলেজ হয়েছে 1992 ইংরেজিতে, বাগাতে একটা কলেজ স্থাপন হয়েছে। আর কিছুদিন আগে আমরা দেখেছি গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করেছেন বর্জলাঙ্গাতে একটা কলেজে। তো সেই কলেজগুলো চলছে। আর তারপরে দেখেছি আমরা যে বিগত সরকারের সময়ে দুটা হয়েছে, মডেল হাই স্কুল হয়েছে। তদুপরি দেখা যায় শিক্ষাক্ষেত্রে উন্নতি হচ্ছে, কিন্তু আরও উন্নত হওয়ার প্রয়োজন আছে। আমরা সেই ব্যাপারে নজর রাখবো। আর বিশেষ করে পানীয় জল
পানীয় জলের সংকট আছে, যদিও সরকার অনেক চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে, মানে পানীয় জলের সমস্যা আগের চেয়ে নিরসন হয়েছে ঠিকই, কিন্তু আরও রয়ে গেছে, সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ পানীয় জলের সংকট, পানীয় জলের সমস্যার সমাধান হলে মানে স্বাস্থ্যের দিকে উন্নতি হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিছু কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখানে এখনও বৈদ্যুতিক পরিষেবা পৌঁছেনি, বৈদ্যুতিক পরিষেবা পৌঁছার প্রয়োজন আছে। আর বিশেষ করে আজকাল ডিজিটাল যুগ, সেই ইন্টারনেট পরিষেবা যেটা আছে সেটাও গ্রামাঞ্চলে হওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা আছে, আমাদের এলাকার বিভিন্ন যুবক যুবতী ভাই বোনেরা এখনও মানে দলের বাইরে, আসামের বাইরে, হয়তো কেউ বেঙ্গালুরু, কেউ অন্যান্য জায়গায়, কেউ হায়দ্রাবাদে, কেউ দিল্লিতে, কেউ মিজোরামে, কেউ অরুণাচল প্রদেশে, বিভিন্ন জায়গায়, কেউ পুনাতে কাজ করছেন। অর্থাৎ সমস্যা একটা আছে এবং সবাই নিজের মতো করে সেখানে গিয়ে কাজ করছে, জীবিকা নির্বাহ করছে। আর শিক্ষিতের হার বাড়ছে, শিক্ষিতের হার বাড়ার সাথে সাথে এই আমাদের যে সমস্যা, যেটা কর্মসংস্থানের ব্যবস্থা আরও করতে হবে। মূল যেটা আছে, আমরা দেখেছি বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 লক্ষাধিক, গত সরকার বলেছিল 1 লক্ষাধিক যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে, সেখানে 1,65,000-এর অধিক যুবক যুবতীর কাজ মানে কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে। তো যুবক যুবতীদের কর্মসংস্থান সেটা তাদের মূল লক্ষ্য থাকবে। আর এলাকার একটা মানে ধলাই এলাকা একটা সুরক্ষিত এবং বিকশিত বিধানসভা হয়ে উঠুক, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। বিকশিত দলাইকে কীভাবে করে একটা মডেল মানে কনস্টিটিউয়েন্সি করে তুলতে হবে, সার্বিক উন্নতি করে, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। আচ্ছা, যেহেতু দলীয় টিকিট অনেকেই দাবি করেছেন, বর্তমান বিধায়কও রয়েছেন, তো সেই হিসাবে দলাই সমষ্টির যেহেতু আপনি স্থানীয় ভূমিপুত্র, বা মানে অনেকে বলে মানে দাবি উঠে বিভিন্ন সময় স্থানীয় প্রার্থীকে দেওয়া ভূমিপুত্র হিসাবে আপনাকে অনেকেই দাবি করে থাকেন, তো যদি টিকিট না পান কোনো কারণে, তাহলে আপনার অবস্থান কী থাকবে? দেখুন, আপনি প্রথমে বলেছেন যে স্থানীয় জনগণ আমাকে চাইছেন, তো স্থানীয় জনগণ যেহেতু চাইছেন, আর আমি আশাবাদী, আমরা ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় জনতা পার্টিতে একটা বিষয় আছে যে পঞ্চনিষ্ঠা, যেখানে বলা হয় যে ন্যাশনালিজম, ডেমোক্রেসি, পজিটিভ সেকুলারিজম, গান্ধীয়ান সোশ্যালিজম এবং ভ্যালু বেসড পলিটিক্স, এগুলোর কথা লক্ষ্য রেখে আমরা দেখব যে একটা গণতান্ত্রিক দল যেহেতু ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি দেখবেন আপনি কেন্দ্র থেকে বুথ লেভেল পর্যন্ত দেখবেন যেখানে কারোর ছেলে মানে সভাপতি ছেলে সভাপতি হয়েছেন সেরকম কোনো নজির নেই। সাধারণ মানুষও কী করে একটা উচ্চ শিখরে পৌঁছতে পারে। এবং যেহেতু জনগণের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে আমার প্রতি, জনগণ চাইছেন, আমাকে চাইছেন, সেই হিসেবে দল, আমি আশাবাদী যে জনগণের যে চাওয়াটাকে, জনগণের যে আবেগটাকে মর্যাদা দিয়ে, সম্মান জানিয়ে আমাদের দল বা দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা সঠিক পদক্ষেপ নেবেন এবং সেই হিসাবে দল আমাকে প্রার্থিত করবে বলে আমি আশাবাদী। আচ্ছা, তো এবারে একটি প্রশ্ন দলাই সমষ্টির বাইরে বরাক উপত্যকা নিয়ে, যেহেতু গতকালও মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এসে 24,200 কোটি টাকার 3টি বড় প্রকল্পের সুযোগ করেছেন, এর মধ্যে হাই স্পিড করিডোর যেটা শিলচরের ফ্লাইওভার, এই যে একটা যে এত বড় একটা প্রকল্প বরাকবাসীকে উপহার দিয়েছেন, এটা কি নির্বাচনে মানে ইতিবাচক সাড়া ফেলবে, আপনি কি মনে করেন? আসলে আমরা তো যেগুলো যে ডেভেলপমেন্ট বা অন্যান্য কাজ হচ্ছে সেগুলোকে নির্বাচনের সাথে আমরা যুক্ত করে দেখতে চাই না মূলত। নির্বাচন আগে দেখেছেন আপনারা যে আগে কোনো কাজ আন্দোলন ছাড়া কোনো কিছু পাওয়া যেত না। বিজেপি সরকার আসার আগে এখানে ব্রডগেজ ছিল না, বিজেপি সরকার আসে ব্রডগেজ হয়েছে। শুধু ব্রডগেজ নয়, আপনি হিসাব মিলিয়ে দেখবেন, এখনও যদি আপনাকে জিজ্ঞেস করি যে এখন কতটি ট্রেন যায় শিলচর থেকে, আপনিও বলতে পারবেন না এক মুহূর্তে। তো সেই হিসাবে দেখা যায় অনেক ট্রেন এখন কোথায় যায় না, দিল্লি, বোম্বে, মাদ্রাজ, কলকাতা সমস্ত এলাকায় যায়। কখন ট্রেন যায়, সকালে উঠে সমস্ত রাত্র পর্যন্ত ট্রেন চলছে, উদ্বোধন হচ্ছে এবং ট্রেনের যে কলেবরটা সেটাও পরিবর্তন হচ্ছে। তো সেই হিসেবে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আর যেহেতু মানুষ, আমি জানি সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ মানুষ খুবই মানে ভালো মানুষ, আর বরাক উপত্যকার মানুষ অত্যন্ত খুবই সচেতন মানুষ। সেই হিসাবে গতকালকে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন, গতকালকে যে এখান থেকে শিলচর থেকে বা পাঁচঘাট থেকে যেটা বলা হোক শিলং পর্যন্ত বা গুয়াহাটি পর্যন্ত যে রাস্তাটা শিলান্যাস হয়েছে, 4 লেন রাস্তাটা মানে করা হয়েছে, হাই স্পিড এক্সপ্রেসওয়ে, সেটা কোনো সন্দেহ নেই যে বরাক উপত্যকা খুবই উপকৃত হবে এবং উপকার মানুষ স্বীকার করে নেবে, সেটাই স্বাভাবিক। এবং সেটা ভোট বাক্সে পড়তে পারে, সাধারণ মানুষের তো সেই ধারণা থাকবেই যে উপকার করে তার সঙ্গে মানুষ থাকবে, সেটাই স্বাভাবিক আছে। আর বিভিন্ন যে সমস্ত আমরা দেখেছি গতকাল, সেটা ছাড়াও
আরও দেখেছি আমরা এখানে যে মিনি সেক্রেটারি বলা হয়েছিল, তো সেটাকে আসাম সচিবালয়ের নাম দেওয়া হয়েছে। আমরা গতকাল শুনেছি আসাম সচিবালয় বরাক উপত্যকায় এরকম নাম দেওয়া হয়েছে। তো এখন লোকজনকে এখানকার কাজের জন্য আর গুয়াহাটি দৌড়ঝাঁপ করতে হবে না, সমস্ত অফিসের কাজকর্ম এখানে হবে এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রকও এখানে থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানেও অফিসও আছে, চেম্বার আছে। তো সেখানে এই মাঝে মধ্যে সেখানে মানে ইয়েও বসবে, এই ক্যাবিনেটও বসবে, বিধানসভাও বসবে। তো সেই হিসাবে অনেক উন্নত হচ্ছে। তো সেইগুলো আমরা দেখে নিচ্ছি উন্নত করে কনভেনশন সেন্টারে গতকাল উদ্বোধন হয়েছে। এই যে একের পর এক ডেভেলপমেন্ট হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন একটু কথা বলেছেন যে আমাদের যেটা গ্রিনফিল্ড যেটা এয়ারপোর্টের কথা বলা হয়েছে ডলুতে, সেই ডলুতেও আমরা দেখেছি ডলুর সঙ্গে বলেছেন সমস্ত কাজকর্ম, সমস্ত কাগজ নথিপত্র যেগুলো আছে সবগুলো তৈরি হয়ে গেছে। আর এই মানে আগামী নির্বাচনের পর সেখানে ওই সেই এর কাজ আরম্ভ হয়ে যাবে, ওই গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজ আরম্ভ হয়ে যাবে। তবে যোগাযোগের ব্যবস্থা আরও উন্নত হবে। মানে আমরা দেখছি সার্বিকভাবে সমগ্র আসামের সাথে সমগ্র দেশের সাথে বরাক উপত্যকার উন্নয়ন হচ্ছে। সেই হিসাবে বরাক উপত্যকার জনগণ অত্যন্ত খুশি এবং আমরা তো দলীয় যারা আছি আমরা তো অবশ্যই বলবো যে কংগ্রেস আমলের সাথে এটার কোনো তুলনাই চলে না। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি। সর্বশেষ আপনি দলাইবাসীকে, যেহেতু একজন প্রার্থী, একজন শক্ত দাবিদার হিসাবে দলাইবাসীকে কী বার্তা দেবেন? যেহেতু প্রার্থীতেও ঘোষণা হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, দলাইবাসীকে আপনি ব্যক্তিগতভাবে কী বার্তা? আমরা তো শুনে 2-4 দিনের মধ্যে প্রার্থীতে ঘোষণা হবে। আর দলাইবাসীকে একটা কথাই ইয়ে করবো যে দলাই জনগণ দেবতুল্য জনগণ, ওনারা সবসময় ভালো হোক, দলের ভালো হোক, সবাই চায় দলের ভালো হোক। সেই হিসেবে আমি ওনাদেরকে পাশে থাকবো সবসময়। যদি আমার দল আমাকে সেই দায়িত্ব দিয়ে এগিয়ে নিয়ে যায় তো আমিও জনগণের পাশে থাকার মানে দলের প্রতি আমার একটা অঙ্গীকার থাকবে এবং জনসাধারণের প্রতি আমার একটা অঙ্গীকার থাকবে যে সুখে দুঃখে সর্বদা আমি দলের জনগণের পাশে থাকবো। আগেও যেমনটি ছিলাম, বিশেষ কোনো দায়িত্ব না থাকা অবস্থায়। আর আগামীতে যদি দল এবং জনগণ আমার উপরে সেই দায়িত্ব বর্তান তাহলে অবশ্যই আমিও আমার কর্তব্য পালন করে যাব। কারণ আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন বলেন ওনার পরিবারের কথা, তখন বলেন 140 কোটি ভারতবর্ষের ওনার পরিবার। সেই অনুযায়ী আমরা শৌচালয় থেকে, প্রধানমন্ত্রী আবাস থেকে, মানে কীভাবে প্রতিটি ব্যক্তির উন্নয়ন করা যায় সেগুলো উনি ইয়ে করেছেন, সবসময় দেখে থাকেন। তো সেই হিসাবে একটা ছোট্ট এরিয়া থাকবে দলাইবাসী জনগণের সর্বদা আমি পাশে থাকবো এবং দলের সার্বিক উন্নয়নে সবসময় সচেষ্ট থাকবো। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা তথা দলাই সমষ্টির দলের অন্যতম টিকিটের দাবিদার অমিয়কান্তি দাস মহাশয়ের সাথে। তো আজকের মতো জানতে চাই জনগণ অনুষ্ঠান আলোচনাটি এখানে সমাপ্ত করছি। নমস্কার।